আমি একটু ডক্টর গালিবের কাছে যেতে চাই, আমরা একটা অনেক বড় অভিযোগ করছি কিনা, আর ডক্টর গালিবের কাছেও একই মত আমি জানতে চাইবো। শুধু একটু এক্সটেন্ড করি ব্যাপারটা, যে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিল্লাহ প্রো ওয়েস্ট বলতেছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রো হওয়া, আরেকটা হচ্ছে একটা দেশের জন্য মানে নিজের দেশের জন্য ক্ষতি হবে এরকম কোনো একটা কিছু করা কিনা, নাকি এটা লাভের জন্যই উনি করছেন? আপনি যদি একটু বলতেন ডক্টর গালিব। খালেদ ভাই, থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার আলাদা করে প্রো ওয়েস্ট না, কিন্তু ধরেন আমাদের দেশে আমেরিকার সাথে কোনো চুক্তি করলে পরে তার ব্যাপারে বামপন্থী রাজনীতির মধ্যে যেরকম একটা রেটরিক আছে যে এইটা এক ধরনের আপনার সাম্রাজ্যবাদী চুক্তি, করাই যাবে না, এই জাতীয় প্রেজুডিস আপনার অন্তর্বর্তী সরকারের ছিল না। তো যেহেতু তারা ছিল না, সেই কারণে তারা প্রাইমারিলি আমেরিকার সাথে চুক্তিরে ফ্ল্যাগ করেন নাই, যে আমেরিকার সাথে চুক্তি মানেই খারাপ, এখানে আমাদের যাওয়া যাবে না, এরকম কোনো ধারণা তাদের ছিল না। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে ওই ট্যারিফের একটা সম্ভাবনা ছিল, যে প্রথমে যেটুকু ট্যারিফ দিচ্ছে সেটা পরবর্তীতে আরও বাড়ানোর একটা সম্ভাবনা ছিল। তো আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার এই চুক্তির মধ্য দিয়া ওইটাকে অ্যাভয়েড করতে চাইছেন। কিন্তু যেটা প্রবলেম করছেন, যে জায়গায় আমি সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ, সেটা হলো যে করাই যাবে না বৈদেশিক চুক্তি, এই জাতীয় প্রেজুডিস আপনার অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে হোক, অথবা যেহেতু তারা ছিল না, সেটা পাকিস্তানের সাথে হোক, এখানে আমাদের প্রসিডিউরাল পদ্ধতিটা কি, আমরা কিভাবে এটা করলে পরে আমরা নিশ্চিত করতে পারবো যে এখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রিজার্ভ হইতেছে। তাহলে আপনার সাধারণত দেশগুলো যেটা করে যে চুক্তি করার ক্ষমতা অনেক সময় এক্সিকিউটিভলি প্রেসিডেন্টের হাতে থাকে না, এটা ধরেন সংসদের হাতে দেয়। কোথাও হচ্ছে যেমন হয় সিনেটের হাতে থাকবে, অথবা কংগ্রেসের হাতে থাকবে, অথবা একটা এক্সপার্ট কমিটি সেখানে যাবে। তো আমাদের এই চুক্তি করার পদ্ধতির মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা মিসিং পাইছি, যে অন্তর্বর্তী সরকার যখন চুক্তি করছে তারা এখন বলতেছে যে বিএনপির সাথে তাদের কথা হয়েছে, জামাতের সাথে তাদের কথা হয়েছে, কিন্তু কথাটা হয়েছে কিভাবে? আমরা তো নাগরিক হিসাবে সেই কথাটা দেখি নাই। আমরা তো দেখি নাই যে বিএনপির একটা প্রতিনিধি দল এখানে আলাপ আলোচনা করছে, অথবা জামাতের একটা প্রতিনিধি দল আলাপ আলোচনা হয়েছে, অথবা পাবলিকলি তারা চুক্তির একটা কপি আমাদেরকে দেখাইছেন আগে, যে যেটা নিয়ে নাগরিক পরিসরে আলাপ আলোচনা হয়েছে। তো এই যে একটা সামগ্রিক আলাপ আলোচনা না কইরাই একটা চুক্তি করে ফেলা, আমার বোধ হয় যে এই কালচারটা হচ্ছে সবচেয়ে বড় যেখানে আমাদের প্রশ্ন তোলা দরকার। এবং আজকে দেখেন যে আমরা যদি এই প্রশ্নটা এখন তুলি যে এই চুক্তিটাকে বর্তমান বিএনপি সরকার কিভাবে রিএভালুয়েট করবে, তাহলে এখানে দুইটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী, তাহলে উনি নিরাপত্তা উপদেষ্টা যেটা ছিলেন, কিন্তু তখনও কিন্তু উনি এটা ডিল করছেন, উনি এখানে কোঅর্ডিনেট করছেন। তো এখন ওনার রোলটাকে আপনি কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরাবেন, এটা হচ্ছে এক। দুই হলো যে আপনি যদি এটাকে রিএভালুয়েট করতে চান এবং আলাপ আলোচনা করতে চান, তাহলে তার পদ্ধতিটা কি হবে? আমি মনে করি এখানে সুস্পষ্ট পদ্ধতিটা হওয়া উচিত যে একটা এক্সপার্ট প্যানেল এটাকে আলাপ আলোচনা করবে, তারপর এটা সংসদে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, এবং দেন সেখান থেকে এটা অ্যাপ্রুভ হইলে পরে। আপনি কি চুক্তিটা পড়ছেন? না, আমি পুরো চুক্তিটা পড়ি নাই খালেদ ভাই। ওকে, আচ্ছা, চুক্তিটা পুরো পড়া থাকলে একটু সুবিধা হইতো। তো ঘটনা হইতেছে, তাহলে আমি আপনাকে জানতে চাইতে পারতাম যে চুক্তিটাকে কোনো অংশই, মানে চুক্তিটা খারাপ বলাটা রেটরিক মনে হইতেছে কিনা আপনার। যেমন মনে করেন, আমি কিন্তু প্রতিক্রিয়াগুলি খেয়াল করি, খলিলুর রহমান সাহেব স্পষ্ট বলছেন সবার সামনে যে আমি বিএনপি এবং জামায়াতের সাথে কথা বলছি চুক্তিটা করার আগে, যেহেতু 3 দিন পরে সরকারটা বদল হচ্ছে। জামায়াতে ইসলামী কিন্তু প্রাথমিক প্রতিক্রিয়ায় বলছে আমাদের সাথে কোনো কথা হয় নাই। তার মানে একটা পুরোপুরি মিথ্যা কথা খলিলুর রহমান সাহেব বলছেন, ইউনূস সরকার বলছেন। ওই যে কথা হয় নাই, কিন্তু আমি আবার বিশ্বের সাথে খেয়াল করি জামায়াত কিন্তু এটাকে পার্শ্ব করতেছে না, যে তোমরা আমাদের সাথে কথা বলো না, একটা বাজে চুক্তি করছো, এখন এটা বাদ দাও। বিএনপি আমাদের বলতেছে কি, আমরা এটা দেখবো যে যদি এটা বাজে হয় তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। কিন্তু আপনি ইন্টারন্যাশনাল রিলেশনের একজন নিবিড় পর্যবেক্ষক হিসেবে জানেন যে একটা জিনিস আমি না করতাম করার পরে যখন আমি এটা বাইরে হয়ে আসি, জাস্ট সরকারটা বদল হওয়ার সঙ্গে সঙ্গে 1 মাস 2 মাসের মধ্যে, এটা সরকারের জন্য একটা বিব্রতকর ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনি একটু আমাকে বলবেন যে মানে এটা কেন হইতেছে যে জামায়াতে ইসলামী এটাকে পলিটিক্যালি এইটা ডিল করতেছে না, মানে ভালোও বলতেছে না, খারাপও বলতেছে না, আমি শুনি নাই আর কি। না দেখেন, জামাত অথবা বিএনপি কেউ এটাকে পলিটিক্যালি ডিল করতেছে না। বিএনপি যেহেতু সরকারে, তার তো এটা আরো বেটার পলিটিক্যালি ডিল করা দরকার, তাই না? তো ধরেন এখানে বিএনপি এবং জামাতের সাথে যদি অন্তর্বর্তী সরকার আগে আলাপ আলোচনা, সামনে তারা বলতেছে করতেছে, করাই যাবে না, আমার সাথে করে না, এই জাতীয় প্রেজুডিস আপনার অন্তর্বর্তী ফর্মালি আলাপ আলোচনা হয় না। তো যেহেতু তারা ছিল না, আমরা কারণে বিএনপির দিক থেকে কিন্তু চুক্তির ব্যাপারে কোনো কনক্লুসিভ না, ওরা শুধু বলে এটা চুক্তিটা ভালো, ওরা শুধু বলে চুক্তিটা ভালো।
না, সেটাও আপনার খুব স্ট্রং জোর গলায় না না, conference-এ ভালো জায়গায় বললে আর বলেন। স্ট্রং করে কি বলবে? একজন কইছে ভালো, কালকে এই যে খলিলুর রহমান এখানে সাহেব কইছে খালেদ ভালো, ভাই, খলিলুর রহমান সাহেব কইছে ভালো, আর ওই যে রাশেদ আল তিতুমির ডক্টর উনি বলছেন যে এটা ভালো। তো ভালো, জি গালিব এখানে কথা আমার বলছিলেন, মনে গালিব। হয় যে জি জি, বাকি আচ্ছা ভাই আপনি বলেন। আচ্ছা, আমার মনে হয় যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ধরেন, আহ, গালিব ভাই যেভাবে বললো যে বিএনপির আরো স্ট্রং পজিশন থাকার দরকার, কিন্তু মানে যদি আমরা ডেমোক্রেটিক নর্মের মধ্যে দিয়ে দেখি, একটা চুক্তি হয়েছে, গভর্নমেন্ট আসলে ন্যাচারালি আসলে সেই চুক্তির অংশীদার, কিন্তু এই আলোচনাটা তো আসলে বিরোধীদের তুলতে হবে। সংসদেও যদি আলোচনাটা তুলতে হয়, 5 জন সাংসদের দায়িত্ব নিয়ে আগায় আসতে হবে বিরোধীরা, তারা তো সেটা করলো না। এমনকি ধরেন আমাদের যদি জুলাই সনদের জায়গা থেকেও দেখি, খুব ক্লিয়ারলি বলা আছে যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এই ধরনের চুক্তি সেগুলি সংসদে রেটিফাই হইতে হবে, কিন্তু বাকি ভাই, মানে যেটা এখন এইটা সেই দায়িত্ব তারা নিল না। এবং আমি একটু গালিব ভাইয়ের কথা ধরে আরেকটু বলতে চাই, চুক্তিটা ওনার পড়া থাকলে সম্ভবত গালিব ভাই বুঝতে পারতো যে এটা পুরনো বামপন্থী রেটরিকের হিসাবের বাইরে। ওকে, এটা আমরা একটু একটা আমরা একটু খুবই, আমরা একটু এটা একদম ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে বামপন্থী ইভেন ডানপন্থী মানে যেই আসলে লোকাল ইন্ডাস্ট্রি এবং এগুলির পরোয়া করবে, তার আসলে এটা নিয়ে একটা পজিশন নিতেই হবে। এত ওকে, খারাপ চুক্তি, আমার মনে এটা ট্যারিফ চুক্তি পৃথিবীর অন্যান্য দেশও করছে, আমার মনে হয় যে আমরা মানে আমরা সেগুলির সাথে মিলায় দেখলে আমার মনে হয় যে আমরা মির্জা গালিবকে একটু শুনি, তার আগে দর্শকদের দুইটা মতামত একটু পড়ে শোনাই, তাহলে ওইটার ব্যাপারেও যদি একটু মন্তব্য করেন। একজনের নাম তন্ময় কর্মকার, উনি বলছেন খালেদ ভাই চুক্তি নিয়ে জামাতের মুখ খোলাতে চাইছেন। ভাইরে ভাই, চুক্তি তো পরে, খোদ ইরান আগ্রাসনের ব্যাপারেও জামাত আর ভাসুর আমেরিকার নাম মুখে আনতে পারেনি। আরেকজন আর্টিকেল 39, উনার নাম, উনি বলছেন খালেদ সাহেব এই চুক্তি আপনি শুধুই বাংলাদেশ আমেরিকার চুক্তি ভেবে চিন্তা করেন, তাহলে আপনি সত্য লুকানোর কাজ করছেন, আপনি ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে তুলনা করতে হবে। ভাই আমি আর্টিকেল 39 আপনাকে বলতেছি যে আমি শুধু বাংলাদেশ, ভারত মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই তুলনা করতেছি না, আপনি একটু ভালো করে পড়লে নিশ্চয়ই আপনিও ব্যাপারটা এরকম দেখবেন। আমরা ডক্টর গালিব আপনার কাছে একটু শুনতে চাই। খালেদ ভাই, আমি চুক্তির প্রসিডিউরাল ব্যাপারে বাকি বিল্লাহ ভাই যেটা বলছি এটার সাথে আমি 100% এগ্রি করি। আমি মনে করি যে কোনো বৈদেশিক চুক্তি এটা সংসদে র্যাটিফাই হইতে হবে এবং সংসদে ওপেন আলোচনা হইতে হবে, এবং এই আলোচনার দায়ভার বিএনপি জামাত উভয়েরই। এবং কোনো আপনার এইরকম বড় ধরনের একটা চুক্তি সংসদে ওপেন আলোচনা ব্যতি রেখে এবং নাগরিক পরিসরে আলোচনা ব্যতি রেখে যে করা, এই প্রক্রিয়াটা আমাদের দেশের স্বার্থের জন্য ভালো না। এটার সাথে আমি 100% এগ্রি। বাকিউল্লাহ ভাই দ্বিতীয় যেটা আর্গুমেন্ট করতেছে, চুক্তিটা অত্যন্ত বাজে তার কন্টেন্টের দিক থেকে এবং বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কন্ট্রাডিক্টরি। আমি এটার ব্যাপারে মন্তব্য করব না, কারণ আমি চুক্তিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার পড়ি নাই, কাজে আমি এটার ব্যাপারে পড়ে পরবর্তীতে মন্তব্য করব। আপনি একটু পলিটিক্যালি এর আগে যে কথা বলতেছিলেন, যে একটু পলিটিক্যাল বিশ্লেষণের জায়গা থেকে আপনি বলতেছেন যে চুক্তিটা আসলে যেমন বিএনপি ডিল করতেছে না তেমন জামায়াতও আসলে ডিল করতেছে না। ওই জায়গাটা থেকে আমি আপনাকে একটু প্রশ্ন করি যে মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের কূটনীতি কি হওয়া উচিত, সেইটার ব্যাপারে জামায়াত তুলনামূলক একটা সেফ অবস্থান নেয় কিনা। মানে এই চুক্তিটা তো একটা আসেই, আসলে প্রথমে মন্তব্য করে যা আমাদের সাথে কথা বলা হয়নি, তারপরে জোরালো মন্তব্য না করা, এখনও এটাকে আলোচনার মধ্যে থেকে না আনানো, এবং ইরান আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে জামাতের অবস্থান, বা ইরানে আমেরিকার আক্রমণ, আমেরিকা ইসরায়েলের আক্রমণের ক্ষেত্রে জামায়াতের যে বিবৃতি, সেটার ক্ষেত্রে মানে জামায়াত একটু সেফ প্লে করে কিনা, আপনার কাছে কি মনে হয়? ছোট করে যদি বলেন, কারণ আমাদের অন্যান্য প্রসঙ্গ রয়েছে। না দেখেন, জামাত তো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সাম্প্রতিক সময়ের যে যুদ্ধ, যেখানে ইরানের উপর একটা অন্যায় যুদ্ধ আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাপিয়ে দিয়েছে, এটা জামাত এটা বিরোধিতা করছে। তারা ইরানের রাষ্ট্রদূতের সাথে কথা বলছে, ইরানের রাষ্ট্রদূতের একটা স্টেটমেন্টও আছে যে জামাত তাদের পক্ষে কথা বলছে। বাংলাদেশ সরকারের স্টেটমেন্টের চাইতে জামাত তাদের সাথে না গালিব আমি মাঝখানে শুধু বলি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকার নামটাই নেয় নাই। আমি জনাব মিয়া গোলাম পরোয়ারকে জিজ্ঞেস করছিলাম যে নামটা নেন নাই কেন, তো উনি বলছে যে সব কিছু কি আর নেওয়া যায় নাকি, মানে এখন এটাও ঠিক। আমি বিশ্লেষণের জায়গা থেকে বলতেছিলাম যে আমার কাছে আমি এগ্রি করি। দেখেন, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ তো একটা আছে, তাই না? এখন জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল যখন কথা বলবেন, তাদের একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, সেটার ক্ষেত্রে আমি কোনো প্রবলেম দেখি না। আমরা আপত্তিটা তুলবো দুইটা জায়গায়। একটা আপত্তিটা হলো আপনি যদি ন্যাশনাল ইন্টারেস্টের একটা বড় ধরনের ভায়োলেশন দেখেন এবং তারপরও সেখানে কম্প্রোমাইজিং টোন রাখেন, তাহলে আমরা সেটার খুব সিরিয়াস সমালোচনা করব। আর একটা সমালোচনা হলো মোরাল জায়গা, যেমন আপনি ধরেন এই যুদ্ধ ইরানের উপর অন্যায়ভাবে চাপায় দেওয়া হয়েছে, এই ব্যাপারে কোনো হেজিটেশন থাকার উচিত না, এটা আমাদেরকে স্পষ্টভাবে বলার। দেখেন, আপনি যদি ইন্টারন্যাশনাল যে কোনো যুদ্ধে যান, আপনার থ্রু জাতিসংঘ যাওয়ার কথা,
সেখানে আলাপ আলোচনার মধ্যে যাওয়ার কথা। আপনি যদি জাতিসংঘকে বাইপাস করে নিজে কোথাও যে আক্রমণ করেন, তাহলে তো আপনার সারা দুনিয়াতে এত আইন, আদালত, মানবিকতা এসব কথাবার্তা বলার কোনো মানে নাই। তো মোরাল জায়গায় কম্প্রোমাইজ করলে আমরা প্রশ্ন তুলবো, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় কম্প্রোমাইজ করলে প্রশ্ন তুলবো, কিন্তু অ্যাজ এ পার্টি জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল যদি কিছুটা ডিপ্লোম্যাটিক হইতে চান, আমি মনে করি দ্যাটস নট ব্যাড। ওকে, আমি আমাদের দর্শকদের প্রশ্নের প্রেক্ষিতে একটা কথা আমি শুধু বলে রাখি যে বাংলাদেশ আমেরিকার সাথে চুক্তি করার সময় বাংলাদেশ যদি আসলে টেরিফ আরও 50% করে দিত, বাংলাদেশের সাথে যদি আমেরিকা ব্যবসা না করতো, সব গার্মেন্টসের যদি আটকায় যেত, এই ক্ষেত্রে আমি শুধু একটা কথাই আপনাদের মনে করা দিতে চাই, আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে কাপড় সিলায় নেয়, আমেরিকা কিন্তু বাংলাদেশে দয়া করে না। আমরা সবচেয়ে কম্পিটেন্ট, সবচেয়ে কম লিড টাইমে, সবচেয়ে কম টাকায় দেই বলে ওরা নেয়, ওরা কিন্তু আমাদের দয়া করে না। এটা আমাদের দর্শকদের আমি একটু মনে রাখতে বলি। খালেদ ভাই, আমি একটা পয়েন্ট একটু প্রশ্ন করি আপনাকে, সেটা আপনি তো চুক্তিটা পড়ছেন এবং আমেরিকায় চুক্তি অন্যান্য দেশের সাথেও করছে, তো অন্যান্য দেশের সাথে যে চুক্তি করছে তার সাথে যদি আপনি বাংলাদেশের চুক্তিকে কম্পেয়ার করেন, ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় আপনি বলবেন যে চুক্তিটা অন্যান্য দেশের সাথে যেটা হয়েছে তার সাথে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট? ওকে, আপনি চুক্তিটা আপনি টপ একটা দুইটা পয়েন্ট বলেন। আপনি চুক্তিটা পড়ে আসলে ভালো হইতো। সেই ক্ষেত্রে আমি দুইটা তিনটা জিনিসই শুধু আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হইল যে ধরেন আপনি যে আমাকে বললেন যে আমি তোমাকে শুল্কমুক্ত সুবিধা দিব এত কয়টা পণ্য, বিনিময়ে তুমি আমাকে শুল্কমুক্ত সুবিধা দিবা এত কয়টা পণ্য, এবং যেগুলির মধ্যে কৃষিজ পণ্য প্রধান। এইটা খুবই আপত্তিকর, কারণ আমরা কৃষিজ পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে সেইটা আমাদের বাজারে বেচা বিক্রি করা, এটা আমাদের জন্য খুব ভালো কথা না। 2 নাম্বার হচ্ছে আপনি যে আমাকে বলতেছেন যে তুমি আমার থেকে তুলা কিনবা বা আমার থেকে এই কাঁচামালটা সংগ্রহ করবা রাদার দেন অন্য 8-10টা সংগ্রহ করার থেকে, তুমি এইটাকে প্রেফার করবা। ওইটার মধ্যে আপত্তির ব্যাপার হচ্ছে যে আমাদের দেশ এই যে সেলাই করা বা দর্জি করা বা এই যে গার্মেন্টসের যেটাকে আমরা মানে এই শিল্পায়নটার ক্ষেত্রে আমরা আমাদের প্রধান যোগ্যতা হচ্ছে লিড টাইম। আমরা লিড টাইম অনেক কমায় নিয়ে আসছি। মানে আপনি আমাকে আজকে অর্ডার দিবেন, আমি এটা কয়দিনের মধ্যে এটা দিতে পারবো, সেটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিনিসটা আইনা, এটাতে জাহাজের খরচ দিয়া আইনা, এটা করালে এটা লাভজনক হয় কিনা সেই অঙ্কটা করে গার্মেন্টস ব্যবসায়ীরা বলছে যে না, তাদের জন্য অনেক বেশি লাভজনক না। আসেন তৃতীয় পক্ষের সাথে আপনি যখন কোনো চুক্তি করবেন, এটার জ্বালানি হোক, এইটার মধ্যে থেকে আপনার কোনো পারমাণবিক কোনো কিছু যা কিছুই হোক, নিরাপত্তা সংক্রান্ত সব কিছুই আপনি বলতে পারেন, সব কিছুর মধ্যে এটা যা কিছুই হোক, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করে আপনাকে করতে হবে। অন্যান্য চুক্তিগুলির ক্ষেত্রে যেমন আপনি মালয়েশিয়ার চুক্তিটার কথা যদি আপনি ধরেন, এখন আপনি বলতে পারেন মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে অনেক স্ট্রং কান্ট্রি, মালয়েশিয়ার জিওপলিটিক্যাল অবস্থান বাংলাদেশ থেকে আলাদা, কিন্তু মালয়েশিয়াকে কিন্তু এটা করতে হয় নাই। বা মালয়েশিয়াকে কিন্তু আমেরিকাকে গিয়া বইলা আসতে হয় নাই যে আমরা আগামী 10, 15, 20 বছরে আমাদের ফ্লিটে যত বিমান যুক্ত করব সব বিমান কিনবো হচ্ছে তোমার কাছ থেকে। এটা করতে হয় নাই। কিন্তু এটার প্রাইমারি আর্গুমেন্ট কি এটা ছিল না যে আমি আমেরিকা থেকে প্রচুর পরিমাণ যদি আমদানি করি, তাহলে আমেরিকার সাথে আমার আমদানি রপ্তানির জায়গাটা ব্যালেন্স হলে আমেরিকা আমাকে ট্যারিফ কম দিবে? এটাই কি ফান্ডামেন্টাল মোটিভেশন ছিল? আচ্ছা, আমি আরেকটু পিছন থেকে আসি। আপনি আমেরিকা আমাকে বলছিল যে প্রথমে 37% ও আমার থেকে ট্যারিফ নেবে। ও আলোচনার মাঝখানে সেই ট্যারিফটা নিয়ে আসছিল 20%-এ। কেন জানেন? ওর প্রেসার গ্রুপের সম্মুখীন হইতেছিল। ওর যেগুলি দামি দামি ব্র্যান্ড আছে তারা বলতেছিল বাংলাদেশ থেকে এই কাপড় আনতে যদি আমার এই 5 টাকা বেশি খরচ হয়, তাহলে আমি এই আমেরিকার লোকজনের 15 টাকা কাপড় দিতে পারবো না, এবং আলটিমেটলি এরকম একটা সময়ে আমি ডুমড হয়ে যাব, তুমি নিজে থেকে কমাও। ও কিন্তু নিজের থেকে কমায় 20% আনছে। এই চুক্তি করে আমরা 1% কমাইছি, 20% থেকে 19%। খুবই ইন্টারেস্টিং। তাইলে আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকার অতিরিক্ত নার্ভাস হয়েছে ট্যারিফের কারণে? যে আমার কাছে যেটা মনে হয় প্রয়োজন ছিল না। এখানে যে আলোচনাটা একটু দরকার মনে করতেছি আমি, আপনার আলাপের মধ্যে বাকি বলেন, ধরেন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি আসছে, জি, কিন্তু যেটা পরে গালিব ভাই বলতেছিল যে এটা তো আসলে কি যে আমরা ট্যারিফে এটারে মিনিমাইজ করার জন্য আমরা বাণিজ্য ঘাটতির যে জায়গা সেটারে আমরা ওদের সয়াবিন কিনবো, এটা ওইটা, এটা কিন্তু চুক্তি করার আগেই কিন্তু আমরা ওদের পণ্য কেনা শুরু করে দিছিলাম। মানে আমরা বাড়তি দামে যেটা আমরা রাশিয়া থেকে কম দামে কিনতাম, সেটা আমরা বেশ বেশি দামে আমেরিকা থেকে কেনা শুরু করছিলাম চুক্তি হওয়ার আগেই। ওগুলি নিয়ে ধরেন খুব সিরিয়াস আপত্তি করার কিছু নাই, কারণ আমেরিকার লেভারেজ আছে এখানে আমাদের সাথে বিজনেসে, ওটা কোনো না কোনো ভাবে আমাদের একটা নেগোসিয়েশনে যাইতেই হইতো। এইটাই কিন্তু পয়েন্ট। কিন্তু এই চুক্তির মধ্যে সেই পয়েন্টের বাইরেও মানে অন্য ধরনের জিনিস চাপায় দেয়। কথার কথা যে ডিজিটাল সভরেন্টির যেই ডিজিটাল সভরেন্টি আছে অন্য দেশের সাথে, এবং সেই জিনিসগুলি
খুবই আলাদা। এটা একদম আমাদের উপর মনে হয়েছে যে একদম সবচেয়ে দুর্বল পার্টি পাইছি, এরকম ওর ঘাট ধইরা ওরে গালিব, আমার খাওয়াই মনে হচ্ছে গালিব আপনার সঙ্গে তো আমার আরো কথা হবে, আপনি আমাকে একটু ধরাই দেন, অন্য দেশের সাথে তুলনা করেই আপনি একটু ধরাই দেন আমাকে যে আমি এটা একটু বেশি খালেদ ভাই, আমার এখানে কোনো পজিশন নাই, আমার পার্সোনাল পজিশন নাই, কারণ আমি চুক্তিটা ডিটেইল করি নাই, আমি জানার জন্য যেহেতু আপনি পড়ছেন। আমি যদি ভুল হই, আমরা যদি ভুল হই, ব্যাপারটা যদি এই কারণে হয় সেটা একটু ধরাই দেন আর কি। যাই হোক, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। স্টানিং কম্পিউটার 99 উনি একটি মতামত করছেন, জামায়াতের দোষ খোঁজা বন্ধ করেন, কামের কথা বলেন, জামায়াতের কথার 2 পয়সার দাম নাই, বিএনপির কেন প্রশ্ন তোলার যোগ্যতা নাই তাই নিয়ে প্রশ্ন করেন। বিএনপির কেন প্রশ্ন তোলার যোগ্যতা নাই সেটা নিয়েও আমরা আসলে প্রশ্ন করতেই চাই এবং আমরা প্রশ্ন করেই যাব। আমরা পরবর্তী প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গটা আমরা একটু ডক্টর গালিবকে দিয়ে শুরু করতে চাই, বাকি বিল্লাহ আপনি একটু এটা রেসপন্ড করবেন যে আমরা এরকম একটা কথা, যে ইউনিসেফের কথা না শুনে টিকা দেওয়ার যে মানে টিকার একটা ম্যানেজমেন্ট আছে আসলে বাংলাদেশের মতো দেশে, সেই টিকা ম্যানেজমেন্ট আমরা ফেল করলাম কিনা এবং সেই ফেল করার জন্য আসলে আমাদের এই মানে আত্মঘাতী সিদ্ধান্ত এটা হইল কিনা এতগুলি বাচ্চার ক্ষেত্রে যে আমরা এটা শুনি না। ডেফিনেটলি খালেদ ভাই, আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হলো আমরা দেখলাম যে হামের সংক্রমণ প্রচুর পরিমাণ বেড়ে গেছে এবং হচ্ছে প্রতিদিন আপনার এই সংক্রমণ হইতেছে, এটার ম্যানেজমেন্ট আমরা করতে পারতেছি না এবং অত্যন্ত দুঃখজনকভাবে হচ্ছে অনেক বাচ্চা আপনার এই সংক্রমণে মৃত্যুবরণ করতেছে। এখন প্রশ্নটা হইলো যে এই ক্রাইসিসটা হইলো কেন? তো একটা আর্গুমেন্ট করা হইতেছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে আপনার এইটা টেন্ডার পদ্ধতি চেঞ্জ করা হয়েছে এবং ইউনিসেফ হচ্ছে আপনার এই টেন্ডার পদ্ধতি পরিবর্তন করার ব্যাপারে সরকারকে না বলছিল, তারপরে সরকার আপনার এটা পরিবর্তন করছে। কিন্তু পরিবর্তন করার পরে এটা ঠিক মানে এফেক্টিভ হয়েছে বিষয়টা এরকম না, কিন্তু যেই ডাটাটা আমরা পাচ্ছি না সেটা হলো এই যে সরকার টেন্ডার পদ্ধতিটা পরিবর্তন করতে চাইছে, এইটার কারণে সরকারের টিকা মজুদ কতখানি কমছে এবং এই সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে আপনার এই টিকার কাভারেজের পার্সেন্টেজটা কত ছিল। তাদের ওয়েবসাইটে একটা ডাটা ছিল 59% এবং সায়েন্সে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেখানেও এই 59%কে কোট করছে, কিন্তু খুব সম্ভবত আমি আরো মাল্টিপল কয়েকটা ডাটা দেখছি যেখানে সরকারের দিক থেকে বলছে যে এটা আসলে 59% না, এটা আপনার আরো বেশি হবে, 90%-এর উপরে হবে। বাট স্টিল যেটা টার্গেট, আমার বোধহয় টার্গেট ভ্যালুটা 95%-এর উপরে ছিল, তো এটা সেখান থেকে আপনার কিছুটা কম ছিল। দেন একটা সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আপনার ভিটামিন এ এবং অন্যান্য সরকারের যে ক্যাম্পেইনগুলো থাকে আপনার সেইটার ক্ষেত্রেও কিছুটা ল্যাপস হয়েছে, যে ল্যাপসের কারণে এটা একটা কম্প্রেহেন্সিভ আপনার হেলথ ফেইলুর বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো অন্তর্বর্তী সরকারের এখানে ডেফিনেটলি একটা বড় দায় দায়িত্ব আছে, সেটা হলো যে যখন ইউনিসেফের দিক থেকে বলা হইলো যে এইটা একটা প্রবলেম হইতে পারে এবং এটা একটা আপনার রিয়েল টাইম ম্যানেজমেন্ট, আপনি ধরেন যে মনে করলেন যে আপনি একটা প্রসিডিউর চেঞ্জ করবেন, এটা 1 বছর পরে ঠিক করে ফেলবেন, এখানে তো পাবলিক হেলথ জড়িত, তাহলে আপনি এখানে এটা করতে পারবেন না। তো সেই জায়গা থেকে তৎকালীন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় ম্যানেজমেন্ট ফেইলুর এখানে আছে এবং সে ফেইলুরকে আমাদেরকে প্রশ্ন অবশ্যই করতে হবে। কিন্তু আমি স্টিল নট শিওর যে তাদের সময়ে কাভারেজটা কতখানি ড্রপ করছে এবং শুধুমাত্র এই একটা ঘটনার কারণেই এখন এই প্যান্ডেমিকটা হচ্ছে কিনা, এই কনক্লুশনটা ফেয়ারলি করা যায় কিনা আমি এর ব্যাপারে ডাটা দেখি নাই। না ডক্টর গালিব, আমরা আসলে কোনো ধরনের কনক্লুশনে যাইতে চাই না, কিন্তু টিকার ক্ষেত্রে বা টিকা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি পাবলিক হেলথ যেখানে জড়িত, আপনি ঠিকই বলছেন যে সেই ক্ষেত্রে আপনি যদি সিস্টেমটা চেঞ্জ করতে চান, সিস্টেমটা চেঞ্জ করার কতগুলি ধারাবাহিক স্ট্যান্ডার্ড মানে অপারেটিং প্রসিডিওর আছে। আপনি ওই সিস্টেমটা রাইখাই আরেকটা সিস্টেম ঢুকাবেন, একদিনে আপনি এটা বাতিল করে দিবেন না। এটা গাভি থেকে ইউনিসেফের যারাই আছে তারা এটা বলতেছে। আমাদের সন্দেহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা তার স্বাস্থ্য মন্ত্রণালয় হয় এটাকে গুরুত্ব দেয় নাই, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র আইসা বলছে তোমরা এগুলি বাদ দাও, সরাসরি আমাদের কাছে কিনবা। এই সব ইউনিসেফ আমি দ্বিতীয় জায়গায় এভিডেন্স পাই না খালেদ ভাই, কিন্তু প্রথম জায়গাটা রাইট, সেটা হচ্ছে যে তারা এইটার সাথে যে রিস্ক ফ্যাক্টর জড়িত সেটাকে আন্ডারএস্টিমেট করছে এবং যখন মানুষের জীবন জড়িত, আপনার পাবলিক হেলথ জড়িত, সেই জায়গাটাতে এই আন্ডারএস্টিমেশন করাটা একটা ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো এই কারণে আমি মনে করি এটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত এন্ড এভরি লায়াবল পারসন এখানে যারা থাকবে তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে এবং তাদের প্রত্যেকটা জায়গায় কতখানি ভুল করছে সেটা জাতির সামনে ক্লিয়ার হতে হবে। ওকে, যারা বাকি মিলে আপনার মতামত আমরা একটু শুনতে চাই। তারপরে তার আগে একজন দর্শক ইমরান খান, ওনার নাম, উনি অসংখ্যবার একটা মেসেজ পাঠিয়েছেন, এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। গুপ্তরা বট সুপ্তরা খালেদ ভাইয়ের গেস্ট, মানে গুপ্তর বট সুপ্তরা খালেদ ভাইয়ের গেস্ট, আর খালেদ ভাই হিমসেলফ জামাতের সি টিম। ওকে,
আমরা একটু এখানে বাকি ভাইয়া যদি এখন স্বীকার করে নেয় যে উনি ডি টিম, তাহলে আমরা সবাই জামাত না, ইসলাম হয়ে যাই। আপনাদেরকে অলরেডি বলছে জামাত, এবং আমি হচ্ছে জামাতের সি টিম, আপনাদেরকে অলরেডি বলছে যে আপনারা খুবই গুপ্ত সুপ্ত অন্যভাবে জামাতের পারপাস আপনাদের। যাই হোক, আমরা বাকি বিল্লাহকে একটু শুনি। আচ্ছা, জনাব বাকি এখানে বিল্লাহ, যেটা টিকা হচ্ছে নিয়ে। যে জি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য খুবই জরুরি যে ইন্টারিমের সময়ে এটা আসলে কি কি ঘটছিল এবং সেইটারে একটা প্রপার ইনভেস্টিগেশনের মধ্যে আনা এবং সেটা প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। পাশাপাশি এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে বিএনপি সরকার গঠন করছে অলরেডি একটা উল্লেখযোগ্য সময়, এবং ওইটারে আমাদের করা দরকার যে আমরা তার জায়গা থেকে এই ক্রাইসিসটা ম্যানেজমেন্টে আমরা ওই কিছু বাগাড়ম্বর করোনার সময়ে আওয়ামী সরকারের মন্ত্রীদের মতো সেইটার বাইরে প্র্যাকটিক্যালি খুব ভালো প্রপার সমন্বিত কোনো উদ্যোগ দেখি নাই। এখানে কয়েকটা ঘটনা ঘটতেছে যে যেমন এখানে 34% কেস হচ্ছে 9 মাসের কম বয়সী শিশুদের, যারা আসলে টিকার আওতায় এখনো মানে যার বয়সী আপ টু দা মার্ক না। এখানে আরেকটা ঘটনা দেখা যাইতেছে যে খুব এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াইতেছে, সেটা হচ্ছে ভিটামিন এর যেই টিকা, সেটাও একটা মানে খাওয়ানো নিয়ে একটা মানে গাফিলতি হয়েছে, এবং অন্যান্য সময়ের তুলনায় ওটা অনেক মানে কাভারেজটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে অনেক কম। সেটার কিছু বিশৃঙ্খলা এবং কিছু এক্সাম্পল সেটার সামনে আসতেছে। তো এখন যেটা হয়েছে যে কয়েকটা ফ্যাক্টর মিলায় তো জিনিসটা একটা সিরিয়াস জায়গায় আসছে। এখন সম্ভবত একটা তো যেটা যে আমরা এইটারে প্রপার ইনভেস্টিগেশনে আনা এবং সেটা করা, তার পাশাপাশি খুব জরুরি, এটা আমাদের জন্য একদম প্যাথেটিক হয়ে যাচ্ছে এই দৃশ্যগুলি, যে এই মুহূর্ত থেকে মানে এই মুহূর্ত থেকে সরকারের একদম আমি যেটা বলবো যে টপ প্রায়োরিটি এবং এক ধরনের মানে রেড অ্যালার্টের মতো করে হইলেও সে পুরা জায়গাটা যে আচ্ছা কিভাবে প্রপার, যেমন এটা সরকার দেখা গেল যে অভিভাবকদের দোষ দিয়ে দিতে পারে যে ঠিক সময়ে নেওয়া যাচ্ছে না বলে ডায়রিয়া এবং অন্যান্য জিনিস একসাথে অ্যাটাক করে ক্যাজুয়ালিটি বাড়ায় দিচ্ছে। এখন ঠিক সময়ে যদি অভিভাবকরা না নেয়, এটা তো যেই অভিজ্ঞতার অভাব, সেই ক্যাম্পেইনটাও তো গভর্নমেন্টে করতে হবে যে মানে কোন ধরনের জটিলতা হতে পারে। তো আসলে মানে অতীতের সরকারগুলি কি করছে এটা বলে তো বর্তমান সরকারের যে করণীয় সেইটা থেকে তো তাদের দূরে থাকার কোনো উপায় নাই, এবং তাদের যদি এটা এখন মানে ড্রাস্টিক অ্যাকশন নিতে হয়, সেই ড্রাস্টিক অ্যাকশন নেওয়াটা তো আসলে গতকাল নেওয়া দরকার ছিল, অন্যদের ঘাড়ে দোষ না দিয়া। সরকারের জায়গা থেকে অনেকেই সরকারকে দোষ দিতে চান না, তারা বলতেছেন যে মানে তারা তো আসলে এই জিনিসটা জন্য দায়ী না, কিন্তু আসলে ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেটাও তো আমরা একটু দেখতে চাই বা দেখতে ইচ্ছা করে আমাদের। মানে দক্ষতার জায়গায় যদি আসে একটা নতুন সরকার, মানে এটা মর্নিং শোজ দ্য ডে, সে মানে দক্ষতা বা এই জায়গায় সে কি রকম মানে গভর্নেন্স আমাদের সামনে দেবে, এটার একটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম, এবং সেটা মোটেও আমাদের জন্য মানে ভালো কিছু না। ওকে, আমরা ডক্টর গালিবের কাছে ফিরতে চাই, তবে এই প্রশ্নটা শুধু ডক্টর গালিবের জন্যই। ডক্টর গালিব, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের যে জোটের রাজনীতি, সেই জোটের রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। একটা প্রশ্ন খুব প্রকট যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু যে যার মতো আলাদা আলাদা করে করবে, তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে কারা মুক্তিযুদ্ধের সময় কারা মুক্তিযুদ্ধ ছিল এবং কাদের বিরুদ্ধে যুদ্ধটা করা হয়েছিল সে সংক্রান্ত একটা আইনও সংসদে পাশ হয়েছে। তো এই সবগুলি নিয়ে আপনি কি জামায়াত এবং এনসিপির মধ্যে একটা বিভাজন রেখা দেখেন, বা জামায়াত এবং এনসিপি আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা দেখছেন কি? জামাত এবং এনসিপি তো আলাদা আলাদা রাজনীতি করে, মানে পুরোটা সময় যদি অনেকেই মানে ধরেন যে যারা এই রাজনীতির বাইরে দাঁড়ানো, তারা অনেক সময় বলার চেষ্টা করে যে এনসিপি জামাতের একটা বি টিম সি টিম, এটা সবাই সবাইকে বলে, যেরকম আজকেও একজন দর্শক কমেন্ট করছে। কিন্তু আপনি যদি দেখেন যে এনসিপি অলওয়েজ জামাতের বাইরে একটা আলাদা রাজনীতি করছে, এবং জামাতের সাথে বিগত নির্বাচনে তাদের যে জোট, এই জোটটাও একেবারে নির্বাচনের আগে আগে হয়েছে। তার মানে এটা একেবারে আপনার একটা ইলেকটোরাল প্রসেসকে সামনে রেখে তাদের মধ্যে একটা জোট হয়েছে। এই জোটটা যদি এক ধরনের কোনো এজেন্ডা বেস ইডিওলজিক্যাল জোট হইতো তাহলে আরও আগে হইতো।
তাহলে ঠিক একইভাবে আবার নির্বাচনের পরে গিয়ে তারা সংসদে একসাথে যেরকম আছে, আবার তাদের মধ্যে একটা ডাইভারজেন্সও আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনি জামাত এবং এনসিপি কেবলমাত্র একত্রিত হবে যখন বিএনপির অ্যাগেনস্টে তারা প্রত্যেকেই মনে করবে যে একজনের কাছে আরেকজনের উপযোগিতা আছে, Okay. যে আমি একা পারতেছি না, আমার সাথে আরেকজন থাকলে পরে আমি একত্রিত হব। আর যেই জায়গাটা আপনি দেখবেন যে তাদের এই এসেনশিয়াল নিডটা নাই, সেখানে তারা আলাদা হয়ে যাবে। জনাব বাকিবিল্লাহ, আপনার কাছে আপনি এখন নতুন এক ধরনের রাজনৈতিক, এটাকে আমি রাজনৈতিক জোট মানে এক না ধরনের ঠিক network। জোট না, এটা এটা একটা নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম, একটা পাঠাতন করছে একটা নেটওয়ার্ক গড়ার চেষ্টা, ওই জায়গা না। আপনার কাছে কি মনে হয় যে আপনারা কি বাংলাদেশে সমাজতান্ত্রিক রাজনীতির শেষ অধ্যায়টা অতিক্রম করতেছেন? মানে বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতি হবে না এটা আপনারা মেনে নিয়েছেন, মানে ওরকম? কারণ আমি এনপিএটাকে যে দেখি, এনপিএটার মধ্যে বা আপনারা এটাকে বলতেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এটাকে এনপিএ বলতেছেন কিনা যায় না, ওইটাতে তো আসলে তো এটা একটা আদর্শ ভিত্তিক বা কমিউনিস্ট পার্টিগুলি সমাজতান্ত্রিক জায়গা থেকে, সমাজতান্ত্রিক দলগুলি যে একটা আদর্শের কথা বলে বা যে একটা আদর্শের সামনে রেখে একটা রাজনীতির কথা বলে জনগণের কাছে যায়, এইটা তো আপনারা পাঠাতন করতেছেন সবার জন্য। ইচ্ছা করলে মির্জা গালিবও আসতে পারবেন, ইচ্ছা করলে সমাজতন্ত্রে বিশ্বাস না করলেও আরেকজন আসতে পারবেন। তো আপনারা সমাজতন্ত্রের রাজনীতির শেষ দেখতেছেন কিনা বাংলাদেশে? জিনিসটা সমাজতন্ত্রের রাজনীতির শেষ আসলে ধরেন আমরা নিজেদের সোশ্যাল ডেমোক্রেটিক বলতেছি, এটা তো আর পৃথিবীতে খুব নতুন জিনিস না, বাংলাদেশের কনটেক্সটে এটা নতুন, কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক ট্র্যাডিশন তো একটা পুরনো জিনিস। এখন আমরা যেটা বলতেছি যে আমরা জিনিসটা আসলে বাংলাদেশের মতো করে করব, মানে এখানে মূল জায়গাটা হচ্ছে যে কমিউনিস্ট বা আমাদের এই জায়গায় পুরনো বামপন্থী দলগুলি, যেটা আমাদের অনেক দিনের পর্যালোচনা যে এগুলি একটু রেটোরিক্যাল, মানে আইডিওলজিটা যেটা হয়েছে যে একদমই কমপ্লিটলি রেটোরিক্যাল, মানুষের প্রবলেম সলিউশনের সাথে এটার আর কোনো সংযোগ নাই, যে কারণে রাজনীতিটা একটু আলংকারিক রাজনীতি হয়ে গেছে। রিয়েল পলিটিক্সে মানে অনেক গুরুত্বপূর্ণ মুভমেন্ট এবং অনেক ধরনের অনেক অসংখ্য মানুষের অনেক আত্মত্যাগের পরেও আমাদের পুরনো লেফট পলিটিক্সটা যেটা হয়েছে যে ইম্প্যাক্ট রাখতে পারতেছে না, ইম্প্যাক্টলেস হয়ে গেছে। এবং ওটা খুব প্র্যাকটিক্যাল কারণে, কার্যকারণ সম্পর্কটা মানে খুবই প্র্যাকটিক্যাল, যেই জায়গা থেকে যে মানুষের যে মানে আমি একটু সহজ করে বলি যে সমাজতান্ত্রিক রাজনীতির যে জনবিচ্ছিন্নতা বা গণবিচ্ছিন্নতা বা ওইটা কি আপনারা কারণটা বুঝতে পারছেন? আর আমি আপনার সাথে এটাতে একমত না, মানে আমার দুই পয়সা একটু দিয়ে রাখি যে রেটোরিক্যাল পলিটিক্স ইজ অল অ্যাবাউট রেটোরিক্স, পলিটিক্স রিয়েল পলিটিক্স বলে কিছু নাই আসলে। পলিটিক্স পুরোটাই গল্প, পলিটিক্স মানুষের সমস্যার সমাধান করে না, নতুন সমস্যা তৈরি করে, ওগুলি নিয়ে মানুষ ব্যস্ত থাকে। না ধরেন হয় কি, যখন পলিটিক্স এনগেজমেন্ট, তো শুধু গল্প বা দিয়ে আপনি এনগেজমেন্ট তৈরি করতে পারেন না। এখন যেটা হচ্ছে, যেমন আমি কিন্তু ওইটারে বিচ্ছিন্নতা বলতে রাজি না, পুরনো বামরা যে গণবিচ্ছিন্ন সেটা আমি বলতে রাজি না। তারা এক ধরনের অবজেক্টিভ কন্ডিশনের মধ্যে, আমাদের এই জায়গায় যখন পাটকলগুলি ছিল, চিনিকলগুলি ছিল, ট্রেড ইউনিয়নগুলি ছিল, তখন সেই জায়গায় সেই এনগেজমেন্ট গুলির মেকানিজম যেটা সেটা তাদের আছে, কিন্তু যখন অবজেক্টিভ কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে তখন এনগেজমেন্টের মেকানিজমটা নতুন করে তারা আর তৈরি করতে পারে নাই, বা তৈরি করার জরুরত যেটা সেটা তারা ফিল করে নাই। ওইখানে যেটা হয়েছে যে আইডিওলজিটা ওইখানে আইসা রেটোরিকে পরিণত হয়ে গেছে। কিন্তু যখন কথার কথা যে আপনার আদমজি পাটকল ছিল বা লতিফ বাহনী জুট মিল ছিল, শহীদুল্লাহ চৌধুরীরা যখন লতিফ বাহনী জুট মিলের সিবি এর লিড করতেছেন, ইলেক্টেড হয়ে আসতেছেন, বা যখন কমরেড তাজুল আদমজি পাটকলে কাজ করতেছেন, ওই টাইমটাই কিন্তু এটা আর রেটোরিক না, ওটা শুধু গল্প না, তার মধ্যে এনগেজমেন্টের গল্পের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের কিছু টাকাও আছে।
মানে শুধু গল্প কেন হয়? ওইটারে ধরেন ওইটা না, সোভিয়েত ইউনিয়নের না, ঠিক টাকা আছে। বলতে আমি আমি হ্যাঁ। আমি 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 বাংলাদেশের রাজনীতিতে রেটরিক ছাড়া সত্যিকার অর্থে বাংলাদেশে যারা বড় দলগুলি যারা রাজনীতি করে, আগে আওয়ামী লীগ, পরে বিএনপি, এখন জামাতে ইসলামী, এনসিপি, তাদের কাউকেও আমি রেটরিক ছাড়া অন্যান্য জায়গায় আমি কথা বলতেই দেখি না। আমি দেখি আলোচনাটা গল্প এবং রেটরিকেই সীমাবদ্ধ। কোনো না সেই রেটরিকের কখনো নাম মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা, কখনো নাম ভারত বিরোধিতা, কখনো নাম হচ্ছে সংখ্যাগুরু রাজনীতি, কখনো সংখ্যালঘু রাজনীতি, কখনো নাম জুলাই, কখনো আওয়ামী বিরোধিতা, কখনো আবার স্বাধীনতার চেতনা। এই কয়েকটা গল্পের মধ্যেই আসলে আমি বাংলাদেশের রাজনীতিটা দেখি। এখন বিশ্ব রাজনীতিও আমি গল্প দিয়ে ব্যাখ্যা করতে পারি। মানে ধরেন এই পয়েন্টে একটু বলার এটা যে আপনি আগে যখন এনসিপি আর জামাত নিয়ে আলাপ করতেছিলেন, এবং ধরেন কথার কথা যে বিজেপি একটা রাম মন্দির এবং একটা আখ্যান নির্মাণের মধ্যে দিয়ে পুরা একটা হিন্দুত্ববাদী ভারত সেই লাইনে চলে গেল। আমি বলতেছি যে এইখান থেকে যদি আমরা পলিটিক্সটা বাইর করতে চাই, বাংলাদেশেও যদি আমরা শুধুমাত্র যে কথার কথা যে ওই হিন্দুত্ববাদী পরিচয়ের রাজনীতিটারে শুধু আমরা এখানে মুসলিম পরিচয়ের রাজনীতি দিয়ে কাউন্টার করি, এইটার ফল যেটা হবে যে যেমন মমতা হেরে গেল, মমতার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল, কিন্তু মমতার যেই পরিমাণ সোশ্যাল সেফটি প্রোগ্রাম ছিল, অন্তত 10টা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মেয়েদের এডুকেশন নিয়ে, নানান কিছু নিয়ে, সোশ্যাল সেফটি নেটের জায়গায় ভারতে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা বলবো। আমি জাস্ট একটা লাইনে শেষ করি যে এই যে রেটোরিক্যাল পলিটিক্স, এইটারে যদি আমরা প্রবলেম সলিউশনের পলিটিক্সে না আনতে পারি, যে মানুষের আসলে প্রতিদিনের সমস্যা এবং আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধানের দিকে যাওয়া এবং আইডেন্টিটি পলিটিক্সটার কাউন্টার করা আসলে প্রবলেম সলিউশনের পলিটিক্স দিয়ে, তা না হইলে ভারতের যেমন বিপদ আছে, বাংলাদেশেরও বিপদ আছে, উপমহাদেশ একটা মানে গাড্ডায় পড়তে যাইতেছে। আমি প্রবলেম সলিউশন নিয়ে শুধু একটা কথাই বলি, বাংলাদেশের পলিটিক্স বলেন, উপমহাদেশের পলিটিক্স বলেন, কিছুটা বিশ্ব পলিটিক্সও প্রবলেম সলিউশনটার একটা চেহারা বা একটা নাম দিয়ে দেয়। কখনো এটা একটা সহি প্রবলেম সলিউশন, কখনো একটা রাম মানে একটা রামবাদী একটা প্রবলেম সলিউশন। সেই প্রবলেম সলিউশনটা যত না সলিউশন, তার চেয়ে বেশি হচ্ছে সলিউশনের একটা ধারণা দেওয়া, তুই গরিব না, তুই বঞ্চিত, তোর এইটা হবে সেটা হবে। যাই হোক, এগুলো নিয়ে পরে অনেক তাত্ত্বিক আলোচনা করা যাবে। আমরা একটু পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু যেতে চাই। এই ব্যাপারে আপনিও কথা বলবেন, আমি একটু মির্জা গালিবের কাছেও যাই। যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পরিবর্তন হচ্ছে, বিজেপির সরকার গঠন করবে, এইটা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব বিস্তার করবে? অনেকে অনেক রকম অঙ্ক কষে আমাকে দেখাচ্ছেন যে দেখেন বর্ডার এলাকায়, ইন্ডিয়ার বর্ডার এলাকায় সব হিন্দুত্ববাদীরা, মানে বাংলাদেশের সাথে যতটুকু বর্ডার, সব হিন্দুত্ববাদীরা সামনে আসতেছে। বাংলাদেশেরও বর্ডার এলাকায় শুধুমাত্র জামাতে ইসলামী সহ অন্যান্য যারা ইসলামী রাজনীতি করতেছে তাদের গুরুত্ব অনেক বেশি বাড়তেছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয়? বাকি বিল্লার আপনার কাছে একই প্রশ্ন। যে প্রথমত খালেদ ভাই, যে ভারতে বিজেপির রাজনীতিকে আমরা ধরেন তো সমালোচনা অবশ্যই করি, কিন্তু বিজেপির রাজনীতির একটা গভীর সামাজিক শিকড় আছে ভারতের মধ্যে, এবং এটা ধর্মকে কেন্দ্র করে এবং আপনার হিন্দু আইডেন্টিটিকে কেন্দ্র করে। এবং এটা আপনি যদি বিজেপির ক্ষমতায় আসা দেখেন এবং একটু একটু করে তার রাজনৈতিক উত্থান দেখেন, এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি একসময় ছিলই না, এটা একেবারে আপনার মানে নতুনভাবে এখানে আপনার ডেভেলপ করছে। এখন বিজেপির রাজনীতির সমস্যা কি? তারা হিন্দু মেজরিটির দেশ, হিন্দু আইডেন্টিটি নিয়ে রাজনীতি করে, এটার মধ্যে সমস্যা না। সমস্যাটা হলো যে তারা এই রাজনীতিকে একটা সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত করে ফেলছে। দেশের মধ্যে মুসলমানদেরকে একেবারে পুরোপুরি অপরায়ণ করতেছে, তাদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করতেছে এবং তাদের উপরে এক ধরনের অত্যাচার, নির্যাতন, এই পুরো প্রক্রিয়াটাকে একটা অমানবিক প্রক্রিয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে বিজেপি যেটুকু করছে সারা দুনিয়াতে এক ধরনের আউটক্রাই শুরু ডক্টর গালিব, আপনি কি আরেকটু ব্যাখ্যা করবেন যে মানে সাম্প্রদায়িক রাজনীতি তো ধর্মভিত্তিক রাজনীতি, আপনি তো ঢালাও ভাবে বিজেপির রাজনীতি ওইভাবে আপনি বলতে পারেন কিনা, এবং যদি আপনি বলেন আমার আপত্তি নাই, আপনি এইটাকে আবার ধর্মভিত্তিক রাজনীতি থেকে আলাদা করতে পারবেন। ধর্মভিত্তিক রাজনীতি তো সাম্প্রদায়িকতার দিকেই যাবে, অসাম্প্রদায়িক তো হইতে পারবে না ধর্মভিত্তিক রাজনীতি। এটা কোনো সিস্টেমই নাই। প্রথম পয়েন্ট হলো, আপনি যদি আসামে এবং পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিকে দেখেন এবং সারা ভারতেই দেখেন, একেবারে খুব স্পষ্টভাবে আপনি এটাকে সাম্প্রদায়িক রাজনীতি বলতে পারবেন। খুব স্পষ্টভাবে আপনি বলতে পারবেন যে মুসলমানদের নাগরিক অধিকারের উপরে সিস্টেমেটিক আগ্রাসন চালানো হইতেছে সেখানে। কাজে এই কনক্লুশনে কোনো হেজিটেশন থাকার কথা না। এবার আপনার যেটা প্রশ্ন, এটা বাংলাদেশের সেকুলার পরিমণ্ডলে এই প্রশ্নটা আমরা নানা সময় বহুভাবে আলাপ আলোচনা হয়েছে। সেটা হলো যে একটা রাজনীতি যদি ধর্মভিত্তিক হয়,
তাহলে সে এসেনশিয়ালি সাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত হয়। এবং যেই কারণে একটা লম্বা সময় আর্গুমেন্ট করা হয়েছে যে তাহলে ধর্মভিত্তিক রাজনীতি আমাদের পাবলিক স্পেয়ারের মধ্যে থাকাই উচিত না, এ আলাপ আলোচনা হয়েছে। দেখেন, আমি দুইটা জায়গায় এই আর্গুমেন্টটাকে কাউন্টার করব। একটা হলো যে একটা ধর্মভিত্তিক রাজনীতি হইলে সে সাম্প্রদায়িক হবে, এটার জরুরত নাই। আবার কোনো একটা রাজনীতি ধর্মভিত্তিক না হইলেও সে সাম্প্রদায়িক হইতে পারে। কাজে সাম্প্রদায়িকতা একটা ভিন্ন চরিত্র। আমি উদাহরণ দিই আপনাকে। দেখেন, আপনি বিজেপি ভারতে যে রাজনীতি করতেছে, আপনি গত এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে যদি জামাত ইসলামের রাজনীতিকে দেখেন, জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে। আমরা তো জামাতকে বাংলাদেশে মন্দির পাহারা দিতে দেখছি। তাহলে যেই সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে, জামাতের এই যে মন্দির পাহারা দেওয়ার যে রাজনীতি, সেটা তো কমপ্লিটলি অপোজিট রাজনীতি। তাহলে ধর্মভিত্তিক রাজনীতি হওয়ার পরও তো অ্যাটলিস্ট এই স্পেসিফিক এক্সাম্পলের জায়গাটাতে আমরা তাকে সাম্প্রদায়িক হইতে দেখি নাই। এবার আসেন দ্বিতীয় জায়গা, আওয়ামী লীগের রাজনীতি, যেটা ধর্মভিত্তিক রাজনীতি না, সেকুলার রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদী। দুইটা প্রশ্ন করতে চাই। আওয়ামী লীগের রাজনীতি বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি হওয়ার পরও তো এটা সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে। এটা যারা আওয়ামী লীগ না, তাদের নাগরিক অধিকারকে ভয়াবহ পরিমাণ হস্তক্ষেপ করছে, ইসলামোফোবিয়া তৈরি করছে, আলেম ওলামাদেরকে মার্জিনালাইজড করছে, আপনার শাপলার গণহত্যা করছে। তো আপনি শুধুমাত্র ধর্মের নামে করে নাই বলেই এটা সাম্প্রদায়িক রাজনীতি না, এটা তো আমাদের বলার কোনো সুযোগ নাই। কাজে সাম্প্রদায়িকতা এটা জাতীয়তাবাদের নামে হইতে পারে, বর্ণের নামে হইতে পারে, ধর্মের নামেও হইতে পারে। কাজে ধর্মভিত্তিক রাজনীতি মানেই এসেনশিয়ালি সাম্প্রদায়িক জায়গায় গিয়ে দাঁড়াবে, এই কথা সত্য না। আমি প্রথম যে দুই একটা জায়গায় বলতে চাই যে আপনি যখন বলেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী মন্দির পাহারা দিছে, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে মন্দির পাহারা দিতে হয়েছে কারণ এরকম একটা দশা তৈরি হয়েছে, এবং ভারতেও অনেকগুলি জায়গাতেও বিজেপির অবস্থান, এই যে যারা বজরং বলি না কি জানি, ওদের 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 অবস্থান থেকে বিজেপির অবস্থান আলাদা। তাই বলে তাদের সাম্প্রদায়িকতা, মুসলমানদেরকে উপহাস করা, মুসলমানদেরকে বিভিন্ন নাগরিক জায়গা থেকে দূরে সরায় দেওয়া তাদের থামে নাই। মানে জামাত ইসলামীর ক্ষেত্রেও আমি বলবো এখনকার অবস্থানের গোলও ওইটাই হইতে পারে, সাম্প্রদায়িকতার ক্ষেত্রেই যাইতে পারে। এখন আপনি আওয়ামী লীগের উদাহরণ দিলেন, আলেম ওলামাদের মার্জিনালাইজ করা। এখন আলেম ওলামাদের মধ্যে থেকে যদি আমি বলি যে আওয়ামী লীগের মতো আলেম ওলামাদের দিয়ে রাজনীতি করার লোক আমি খুব কম দেখছি। শুধু কমই জননী না, পাঠ্যপুস্তকে 56টা পরিবর্তন করা হয়েছে, হেফাজতের একটা বকাশই না। খেলাফতে মজলিসের সাথে 17টা বিষয় তারা একমত হয়েই গেছিল ইলেকশন করে ফেলবে, যেটার মধ্যে অলমোস্ট খেলাফত চলে আসবে বাংলাদেশে। যখন যেভাবে পারছে আলেম ওলামারা, যখন যেভাবে বলছে, শেখ হাসিনার যদি দেখছে যে তার সুবিধা হবে, সে কিন্তু এইটা নিছে। আপনি 407টা মডেল মসজিদের কথা আমি আপনাকে বলি, আমি বাংলাদেশের যারা সরকারি ইমাম আছে তাদের সুযোগ সুবিধা, চাকরির পদায়নের জায়গা থেকে আপনি যদি এটার মধ্যে এটা বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড কওমিরা জীবনে দুনিয়াবি শিক্ষাই নিতে চায় নাই, তাদের এটাকে সার্টিফিকেট দিয়ে দিছে এম এর সমান। এখন আপনি কি মনে করেন যে আপনি সাপ্লাই দ্বারা যখন হচ্ছে আপনি গুলি করে গণহত্যা করতেছেন, তাদেরকে ধরে নিয়ে গুম করতেছেন, নির্যাতন করতেছেন, তারপর সিস্টেমেটিকলি সেই সাপ্লাই দ্বারা যদি আমি বলি সাপ্লাই দ্বারা যদি হিন্দুরাও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতো, গুলিই করতো, গুলি তো করছেই, হিন্দু লোক গুলি করে নাই শেখ হাসিনা, ওকে মুসলমান বাইচা বাইচা করছে গুলি। না না, আমার পয়েন্ট তো হইলো যে আপনি যখন সাম্প্রদায়িক বলবেন তখন তো আপনাকে বলতে হবে যে একটা সম্প্রদায়ের পক্ষ নিতেছে। শেখ হাসিনার বিপক্ষে যারাই গেছে তাদেরকেই সে অন্যরকম করে। যদি রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে সম্প্রদায়কে অত্যাচার করেন, সেটা সাম্প্রদায়িক হইব না? না না, হবে, কিন্তু সেটা তো আপনি সম্প্রদায় আলাদা করতেছেন না তো। সম্প্রদায় আলাদা করে নাই না। আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ যে সাপ্লাই অত্যাচার করতেছে, কারণ সে ওইটারে তার পলিটিক্যাল থ্রেট মনে করতেছে। সেই পলিটিক্যাল থ্রেট মনে করে বাকি বিল্লারা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে মার্চ করতেছে, তখনও রাস্তায় ফালায়া সাপের মতোই মারছে। এখন ওদের ওরা মরে নাই। আমি এক্স্যাক্টলি সেম আর্গুমেন্টই করতেছি খালেদ ভাই, যে যখন একটা ধর্মভিত্তিক দল অন্যান্য ধর্মের লোকদেরকে মার্জিনালাইজড করে, আর যখন একটা রাজনৈতিক করাপ্ট পার্টি তার বিরোধী দলকে মার্জিনালাইজড করে, দুইটা সমাজে ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে, এবং দুইটা ইকুয়াল লেভেলের সাম্প্রদায়িকতা, ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে, সেইটাই কিন্তু সেটা সাম্প্রদায়িকতা না, কারণ সে সম্প্রদায়ের ভিত্তিতে আলাদা করতেছে না কোনো লোকরে। আমি জামাত ইসলামের কথা বলি, আমি জামাত ইসলামী করতেছে, বর্ণের ভিত্তিতে করতেছেন না, আপনি হচ্ছে কোন ফ্যামিলির সন্তান তার ভিত্তিতে করতেছেন, কোন রাজনৈতিক দলের সন্তান তার ভিত্তিতে করতেছেন, আমার জন্য থ্রেডলি করতেছেন, একই জিনিস।
আপনি যদি এটা একই জিনিস বলেন তাহলে এটা নিয়ে আমার কোনো আর্গুমেন্ট নাই, কিন্তু আমার বিবেচনায় ওইটা সাম্প্রদায়িকতাটা, ওইটা আপনার চেয়ার টিকা রাখার জন্য যদি আমার দেখেন আমার একটা আর্কাইক অ্যারাবিক নেন খালেদ মুহিউদ্দিন, আমার মধ্যে তো কোনো বিশ্বাস সরকার দে দত্ত কিছু নাই, আমার নাম তো বাংলা নাম না। আওয়ামী লীগ সরকার যখন মনে করে যে খালেদ মুহিউদ্দিন এরকম একটা নামের লোকও আসলে আমার চেয়ারের জন্য খারাপ, তখন সে আমারেও খারাপ করতে দ্বিধা করে না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, ও বাছে না যে আমাকে সে স্পেয়ার করবে। আমি খালেদ ভাই, আমি এটাকে কেন সাম্প্রদায়িকতা বলতেছি, আমি কেন সাম্প্রদায়িকতা বলতেছি, ধরে এই পয়েন্টে আমি একটু বলতে চাই। জি বাকি আপনি বলবেন, শেষ করে দেখেন আওয়ামী লীগ হচ্ছে যেমন ধরেন জামাতের লোকদেরকে তারা ট্রাইব্যুনালে বিচার করলো, এখন জামাতের নেতাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম করে ফেললো। তারা কেন গুম করলো? কারণ তার বাপের নাম অমুক। তো এই যে আপনি তার পরিচয় এবং আইডেন্টিটির উপর ভিত্তি করে তারে ভিকটিম করতেছেন ইররেসপেক্টিভ অফ এভরিথিং, এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য কি? এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য হচ্ছে শেখ হাসিনা যখন কারাগারে রাখা কিশোরকে প্রায় মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, যখন মুশতাক ভাইকে মেরে ফেলতেছে, তখন তার মুসলমান হিন্দু পরিচয় দেখতেছে না, উনি নাস্তিক আস্তিক এটা দেখতেছে না, কিন্তু উনি যখন সাকি ভাইকে রাস্তায় মারতেছে জোনায়েদ সাকি, সেটা দেখতেছে না কিন্তু যে উনি হিন্দু কি মুসলমান। খালেদা জিয়াকে যখন কারাগারে রাখতেছে দেখতেছে না তিনি হিন্দু কি মুসলমান। একইভাবে গয়েশ্বর চন্দ্র রায়কে যখন হিউমিলেট করতেছে দেখতেছে না কিন্তু তিনি হিন্দু কি মুসলমান। আমার পয়েন্ট হচ্ছে এইটা, এটা সাম্প্রদায়িকতার হচ্ছে বাইরে। না, আপনি ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতা করতেছেন না, আপনি ধর্মের ভিত্তি না হলে সাম্প্রদায়িকতা হবে না গালিব। আপনি একই নাম দিতে পারবেন না। হ্যাঁ, সেটা চেয়ার টিকে রাখার জন্য সবাই, চেয়ার টিকে রাখার জন্য যে কোনো খারাপ সরকারই তা করবে, চেয়ার টিকে রাখার জন্য। সেটা থেকে আপনি তার আধিপত্যবাদ বলবেন, এটা কিন্তু আপনি সাম্প্রদায়িকতা বলবেন না। যাই হোক, এটা দেখেন, আপনি যখন হচ্ছে মানুষের কোনো ধরেন আমার একটা নাগরিক অধিকার আছে, আপনি এই নাগরিক অধিকারকে যখন আমি একটা রাজনৈতিক গ্রুপের পার্ট বইলা অথবা আমি একটা স্পেসিফিক সমাজের বর্গ থেকে আসছি বইলা আপনি আমাকে যখন ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আপনি যদি অর্থনৈতিক ক্যাটাগরির উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আমার আর্গুমেন্ট তো গালিব, আমার আর্গুমেন্ট তো এইটাই, আপনি যেটাকে রাজনৈতিক বর্গ বলতেছেন, সুতরাং এটা যদি দাড়ি টুপি লিবাস হয়, আমরা তো দেখছি শত শত লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া উনাকে সংবর্ধনা দিয়ে উনাকে কওমি জননী বলছে, উনার নামে স্লোগান দিছে, শফি সাহেব তাকে স্পেশাল দোয়া করে দিছে। আপনি তো সেই বর্গ আপনি করতে পারবেন না। আচ্ছা, হাওয়ার আমি আর আপনাদের তর্ক করতে চাই না। আপনাদের তর্ক করলে ইন্ডিয়াতেও কিছু মুসলিম লোক পাইবেন যারা বিজেপির রাজনীতি করবে। না ভাই ব্যাপারটা এরকম না। আপনি খেয়াল করলে দেখবেন হেফাজতের যিনি আমির আছেন সেই বাবুনগরী সাহেব আপনাদেরকে ভোট দেওয়াটা মানে একটা কি হারাম সমতুল্য কাজ বলছেন। ওইটা কিন্তু সাম্প্রদায়িকতা আমি বলতে পারবো না, ওইটা আপনার আইডিওলজির সঙ্গে তার আইডিওলজি মিলে নাই, সেজন্য উনি বলছে। আপনি পলিটিক্যালি যদি তার পক্ষে থাকতেন তখন আপনার লিবাস তার পক্ষে। যাই হোক।